ঢাকার সেই শীতের রাতে একটা অ্যাক্সিডেন্ট শুধু একজন মানুষের হাড়ই ভাঙেনি, তার পুরো দুনিয়াটাই ভেঙে দিয়েছিল। বউ বলেছিল হুইলচেয়ারে বসা মানুষের সঙ্গে আমি বাঁচতে পারব না, এবং তাকে হাসপাতালে একা ফেলে চলে গিয়েছিল। কিন্তু যে কাজের মহিলাকে লোকে নাম পর্যন্ত নেয় না, সে করেছিল যা হয়তো কোনো আপনজনও করত না। রাতভর তার পাশে বসে থাকত, জ্বরে হাত ধরে কাঁদত, আর নিজের মায়ের ওষুধের জন্য জমানো পয়সা তার চিকিৎসায় খরচ করে দিয়েছিল। এ গল্পটা শুধু একটা দুর্ঘটনার নয়, এ গল্পটা সেই সম্পর্কের, যে সম্পর্ক রক্তের নয়, মানবতার বন্ধনে গড়া। বন্ধুরা, পুরো গল্প জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করো, চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে নিজের আর নিজের শহরের নাম অবশ্যই লেখো। ঢাকার শীতের সকাল, হালকা হালকা কুয়াশা, গুলশানের রাস্তায় গাড়ির শব্দ ধীরে ধীরে বাড়ছিল। এই ভিড়ের মধ্যে একটা সাদা প্রাডো, যাকে দূর থেকেই লোকে চিনতে পারত, আরাফাত হোসেনের গাড়ি। আরাফাত ৩৫ বছরের ঢাকার সফল ব্যবসায়ী, লাখ লাখ আয়, নিজের ফ্ল্যাট আর এক অসম্ভব সুন্দরী বউ নাদিয়া। লোকে বলতো এই দুজনের জীবন যেন কোনো নাটকের মতো। কিন্তু কারো বাড়ি যতটা বাইরে থেকে চকচক করে, ভিতরে ততটাই নিভে থাকতে পারে। নাদিয়া সুন্দরী ছিল, মডার্ন ছিল, কিন্তু সম্পর্কের দায়িত্ব তার কাছে শুধু সোশ্যাল মিডিয়ায় দেখানো পর্যন্তই বোঝা যেত। আরাফাত ঠিক সময় বাড়ি ফিরুক বা না ফিরুক, তাকে ফরক পড়ত শুধু যখন কোনো পার্টিতে একসঙ্গে যাওয়ার কথা থাকত। কিন্তু আরাফাত প্রেমে অন্ধ ছিল। তার মনে হতো বউকে খুশি রাখাই আমার দায়িত্ব, বাকি সব পিছনে। কিন্তু জীবনের চাকা কারোর জন্য থামে না, আর একটা সকালে সব বদলে গেল। সেই সকালে কি হয়েছিল? আরাফাত কাজ থেকে ফিরছিল, রাতে দেরি করে মিটিং চলেছিল। ফোন বারবার বাজছিল বউয়ের, তুমি জানো না আজ আমার ইভেন্ট পার্টি আছে, তুমি লেট কেন? সে রাগে চেঁচাচ্ছিল। আরাফাত ক্লান্ত ছিল, তবু শান্ত গলায় বলেছিল, নাদিয়া ১৫ মিনিটে পৌঁছে যাচ্ছি, বাস ট্রাফিক একটু। বনানীর কাছে পৌঁছতেই হঠাৎ সামনে থেকে দ্রুত গতিতে আসা একটা গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারল। প্রচণ্ড ঝাঁকুনি, গাড়ি সাইটের ডিভাইডারে গিয়ে ধাক্কা খেল। শরীর জমে গেল, আর তারপর সব অন্ধকার। আরাফাতের পরের দিন জ্ঞান ফিরল। চারিদিকে সাদা দেওয়াল, হাসপাতালের গন্ধ, হাতে ড্রিপ আর ডাক্তারের ধীর গলা। আপনার স্পাইনাল ইনজুরি হয়েছে, এখন হাঁটা কঠিন, লম্বা চিকিৎসা করতে হবে। আরাফাতের ভিতর থেকে আওয়াজ বেরোল, কি মানে আমি হাঁটতে পারবো না? ডাক্তার চোখ নামিয়ে নিলেন। কিছুক্ষণ পর দরজা খুলল। আরাফাতের চোখ আশায় উঠল, হয়তো বউ এসেছে। কিন্তু যে প্রথমে ভিতরে ঢুকল সে ছিল তাদের বাড়ির কাজের মহিলা রিনা। দুবলা, শ্যামবর্ণ কিন্তু অসম্ভব কোমল হৃদয়ের, গ্রাম থেকে এসেছিল। বছরের পর বছর আরাফাতের বাড়িতে কাজ করছিল। সেই দৌড়ে এলো, হাত ধরল, স্যার ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। আরাফাতের চোখ ভিজে গেল, কিন্তু ঠিক তখনই দরজায় হিলের শব্দ হল। নাদিয়া ভিতরে ঢুকল, হাতে দামি ফোন, মুখে বিরক্তি, চোখে কোনো চিন্তা নেই। ওহ গড, আরাফাত, এ কি হাল করেছ? পার্টিতে সবাই আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কেন আসনি। আরাফাতের মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে গেল। সে বলতে চেয়েছিল, নাদিয়া আমি মরতে মরতে বেঁচেছি, কিন্তু গলায় আটকে গেল। নাদিয়া ডাক্তারকে ডাকল। ৫ মিনিট পর বেরিয়ে এসে বলল, আমি এসব সামলাতে পারব না। আরাফাত, আমাকে নার্সিংয়ের কাজ জানা নেই, আর তুমি তো জানোই আমি দুর্বল হৃদয়ের। দুর্বল হৃদয় না দুর্বল সম্পর্ক? আরাফাত শুধু তাকে দেখতে থাকল। শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথা বেশি ছিল। সবচেয়ে বড় ধাক্কাটা সেই রাতেই এলো। রাত প্রায় ১১টা। রিনা খাবার এনে রাখছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। নাদিয়া, হাতে সুটকেস। আমি কিছুদিনের জন্য মায়ের বাড়ি যাচ্ছি, বাবার শরীর খারাপ। কিন্তু তার চোখ একদম বলছিল না যে সে সত্যি কথা বলছে। আরাফাত দুর্বল গলায় জিজ্ঞাসা করল, আমাকে এভাবে ফেলে কি করে যাচ্ছ? নাদিয়া কাঁধ ঝাঁকাল। আরাফাত, আমি তোমার নার্স নই। জীবনভর একটা হুইলচেয়ারে বসা মানুষের সঙ্গে থাকা আমার দ্বারা হবে না, সরি, আমি চললাম। সে ঘুরে দরজা বন্ধ করল। আরাফাতের দুনিয়া সেই শব্দের সঙ্গে নিভে গেল। সে কাঁদতেও পারল না, কারণ কাদার শক্তিও আর ছিল না। কিন্তু যাকে কেউ গোনেই না, সেই অগণিত হয়ে ওঠে। রিমা সব কথা দরজার পিছনে দাঁড়িয়ে শুনেছিল, চোখ থেকে জল গড়াচ্ছিল। সে আস্তে করে ঘরে এসে বলল, স্যার আপনি একা নন, আমি তো আছি। আরাফাত হাঙা চোখে তাকে দেখল। রিনা বলল, আমি আমার মায়ের কসম খেয়ে বলছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি মানবতার মানুষ, আপনি আমাকে সব সময় সম্মান দিয়েছেন, এবার আমার পালা। তার গলা এত সত্যি ছিল যে আরাফাতের মন প্রথমবার একটু হালকা হলো, এবং সেই রাতে একটা অলিখিত বন্ধন তৈরি হয়ে গেল।
রিনা তার পায়ে মালিশ করল, ওষুধ দিল, সারা রাত বসে রইল। তার ভয় কমানোর জন্য গল্প শোনাতে থাকল। কখনো জীবন কোনো আপনজনের চলে যাওয়ায় ভাঙে না, কখনো কখনো কোনো অচেনা মানুষের সঙ্গে থাকার মধ্যেই আবার গড়ে ওঠে। আর আরাফাতের জীবনও সেই রাত থেকে গড়তে শুরু করেছিল। ধীরে ধীরে চুপি চুপি আরাফাত হাসপাতালে ছিল, কিন্তু তার ভিতরের দুনিয়া একটা নির্জন ঘরের মতো খালি পড়ে গিয়েছিল। বউয়ের চলে যাওয়ার ব্যথা তার স্পাইনাল ইনজুরির চেয়েও বড় ছিল। শরীর একবারে হার মানলে চিকিৎসা হয়ে যায়, কিন্তু ভরসা ভেঙে গেলে তার ওষুধ শুধু সময়ের কাছে থাকে, আর সেই সময়ের নাম ছিল রিনা। 10 দিন পর আরাফাতকে হাসপাতাল থেকে ছুটি মিলল। এবার কে আর হাসপাতাল থেকে যখন অ্যাম্বুলেন্স বেরোল, ঢাকার ট্রাফিক তার পুরো শোরগোলে ছিল। লাল বাতিতে লোকে হর্ন বাজাচ্ছিল, কেউ তাড়ায়, কেউ বেপরোয়া, কিন্তু একটা স্ট্রেচারে শুয়ে থাকা আরাফাত শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। প্রতিটা বাড়ি তাকে মনে করিয়ে দিচ্ছিল, তোমার দুনিয়া বদলে গেছে। রিনা তার পাশে বসেছিল, হাত ধরে বলল, স্যার, মন ছোট করবেন না, বাড়ি পৌঁছে সব ঠিক হয়ে যাবে। আরাফাত হাসার চেষ্টা করত, কিন্তু হাসি অর্ধেকই বেরোত। ঢাকার সেই ফ্ল্যাট যেখানে কখনো দুজনের হাসিতে ভরা থাকত, এখন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, যেন বাড়ি নিজেই জিজ্ঞেস করছে, নাদিয়া কোথায়? কিন্তু উত্তর কারো কাছে ছিল না। রিনা আরাফাতকে হুইল চেয়ারে বসালো। সে নিজে এত পাতলা ছিল, তবু পুরো জোরে তাকে সামলাচ্ছিল। সে বাড়ি পরিষ্কার করল, ওষুধ বের করল, রান্না করল। আরাফাত সেই সোফায় বসে দেখতে থাকল, একজন কাজের মহিলা এত কিছু করতে পারে, আর আমার বউ? তার চোখ বারবার ভারী হয়ে যেত। রাত প্রায় 10টায় রিনা চা নিয়ে এলো। তখন আরাফাত প্রথমবার তাকে জিজ্ঞেস করল, রিনা, তুমি কতটা পড়েছ? সে হেসে ফেলল, স্যার, বাস 8ম শ্রেণী, তারপর বাড়ির হাল খারাপ হয়ে গেল, ঢাকা আসতে হলো। বাড়িতে কে আছে? বুড়িমা গ্রামে, ওষুধ চলতে থাকে, মাসে 3-4 হাজার পাঠিয়ে দিই, বাস এইটুকুই সাহায্য। আরাফাত তাকে দেখে অদ্ভুত লাগছিল, যে মহিলা তার জন্য সব ছেড়ে দিয়েছে, বউ, আর যাকে সে শুধু কাজের মহিলা বলতো, সেই মহিলাই আজ তার জীবনের সবচেয়ে বড় কারণ হয়ে উঠছিল। কখনো কখনো মানবতা যে কোনো জায়গা থেকে আসতে পারে, শর্ত একটাই, মনে জায়গা থাকতে হবে। এক সন্ধ্যায় আরাফাতের প্রচণ্ড জ্বর হল, শরীরে কাঁপুনি, ব্যথা অসহ্য। রিনা ঘাবড়ে গেল, ফোন তুলল, কিন্তু কাকে ফোন করবে? নাদিয়ার নম্বরে ফোন করল, সুইচ অফ। ক্লিনিকে ফোন করল, ডাক্তার বললেন, হাল খারাপ হলে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসুন। রিনা একাই টাকে তুলল, কম্বল জড়ালো, ওষুধ দিল, কপালে জলের পট্টি দিল। পুরো রাত তার কপালে হাত বুলিয়ে দিতে থাকল, বারবার বলতে থাকল, স্যার, ভয় পাবেন না, আমি এখানেই আছি। সকালে জ্বর কমে গেল। আরাফাত আসতে বলল, তুমি না থাকলে আমি বোধহয় বাঁচতামও না। রিনার চোখ ভিজে গেল, স্যার, আপনি ভালো মানুষ, আল্লাহ ভালো মানুষকে বাঁচিয়ে দেয়। আর সেই দিন থেকে আরাফাতের তার প্রতি সম্মান একটা পাহাড়ের মতো মজবুত হয়ে গেল। একদিন সোসাইটিতে দুজন মহিলা লিফটে মিললেন। তারা রিনাকে আরাফাতের হুইলচেয়ার সামলাতে দেখলেন। একজন কানে কানে বলল, আরে, এই কাজের মহিলাটাই তো এখন স্যারের নার্স হয়ে গেছে। দ্বিতীয়জন হেসে উঠল, কে জানে ঢাকায় কার সম্পর্ক কি? রিনা শুনল তো মাথা নিচু করে নিল, কিন্তু কিছু বলল না। ধোবাঘাটে কাজ করা মহিলাদের জীবনে এমন কথা নতুন ছিল না। কিন্তু আরাফাত এটা শুনে কষ্ট পেল। সে বলল, লোকে যাই বলুক, তুমি আমার কাছে পরিবারের মতো। রিনা চমকে উঠল, আসতে বলল, স্যার, এমন বলবেন না, আমি আপনার কাজের মহিলা। আরাফাত উত্তর দিল, মানুষ মানুষের সঙ্গ নিবাড়লে সম্পর্ক হয়ে যায়, নামের দরকার হয় না। সেই মুহূর্তে রিনার ভিতরে কিছু গলে গেল। ধীরে ধীরে আরাফাত আবার কাজে ফিরতে চেষ্টা করতে লাগল। সে হুইলচেয়ারে বসে ল্যাপটপ চালাত, মিটিং করত, মেইলের উত্তর দিত, কিন্তু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ত। একদিন সে রিনাকে বলল, আমাকে অফিস যেতে হবে, নইলে ব্যবসা হাত থেকে বেরিয়ে যাবে। রিনা বলল, স্যার, আমি সঙ্গে যাব, আপনাকে একা ছাড়ব না। আর সত্যি, সে প্রতিদিন সকালে তার সঙ্গে উবারে যেত, অফিসে হুইলচেয়ার সামলাত, ফাইল ধরিয়ে দিত, জল দিত। অফিসের লোকেরা অবাক হয়ে যেত, এই কাজের মহিলা তো বাড়ির চেয়ে অফিস বেশি সামলাচ্ছে। কিন্তু আরাফাতের কিছু যেত আসত না, তার কাছে শুধু মালুম পড়ত রিনার কোথাও কষ্ট না হয়। এক রাত প্রায় 12টায় রিনার মায়ের ফোন এলো। মা কাঁদছিল, বেটি, আমার ওষুধ ফুরিয়ে গেছে, 2 দিন ধরে জ্বর। রিনা ভেঙে পড়ল, তার কাছে গ্রাম যাওয়ার পয়সা ছিল না। আরাফাত প্রথমবার রিনাকে কাঁদতে দেখল। সে বলল, রিনা, তুমি যাও, আমি তোমার টিকিটের ব্যবস্থা করছি। মা আগে?
রিনা মাথা নাড়ল। না স্যার, আপনাকে আমি একা ছাড়তে পারবো না। আরাফাত তার হাত ধরে ফেলল। তুমি আমার জন্য যা করেছ তার তুলনা নেই, আজ আমার পালা। রিনা চোখের জল আটকাতে পারল না। তার মনে প্রথমবার একটা অনুভূতি জাগল। এই সম্পর্কটা আলাদা, খুব গভীর। আর আরাফাত প্রথমবার বুঝল কাউকে হারানোর ভয় কেমন লাগে। রিনা শেষমেশ গ্রাম যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আরাফাত তার জন্য ঢাকা সিলেট শ্যামলী পরিবহনের টিকিট কেটে দিল, কারণ সেখান থেকেই তার গ্রামের বাস মিলত। রবিবার সকালে মহাখালী বাস টার্মিনালে হালকা কুয়াশা ছিল। রিনার ছোট ব্যাগ, মুখে চিন্তার রেখা, আর অন্যদিকে হুইলচেয়ারে বসা আরাফাত, কিছুটা অস্থির, কিছুটা উদাস। রিনা বলল, স্যার, ২-৩ দিনে ফিরে আসব, আপনি ওষুধ ঠিক সময়ে খাবেন। আরাফাত তাকে দেখতেই থাকল, যেন কোনো আপনজনের চলে যাওয়ার অস্থিরতা। সে চুপ করে থাকতে পারল না। রিনা তাড়াতাড়ি ফিরে আসবে, তোমার ছাড়া সত্যিই সব খালি লাগে। রিনার হৃদয় ধক করে উঠল। সে চোখ নামিয়ে নিল। হ্যাঁ স্যার, আসছি। বাস ছেড়ে দিল, আর আরাফাত প্রথমবার কোনো অচেনা মানুষের জন্য এত একা অনুভব করছিল। রিনা চলে যাওয়ার পর বাড়ির নিস্তব্ধতা ভয়ের মতো লাগতে লাগল। সে প্রতিটা ছোট জিনিস অনুভব করতে লাগল যা রিনা সামলাত। কাপড় ভাঁজ করা, ওষুধ ঠিক সময়ে দেওয়া, খাবার গরম করা, ফুলদানিতে জল ভরা, প্রতিটা কোণ তার উপস্থিতির সাক্ষী দিচ্ছিল। প্রথম দিন আরাফাত কোনো রকমে নিজেকে সামলাল। দ্বিতীয় দিন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। তৃতীয় দিন সে প্রথমবার কেঁদে ফেলল। আমি এত বছর একজনের প্রেমে অন্ধ ছিলাম, আর যে সত্যি আমার জীবনের সহায় হয়ে উঠল সে একজন কাজের মহিলা। নিজেকে বলল, আমি কি তার যোগ্য? সেই রাত প্রায় 10টায় বাড়ির ঘণ্টি বাজল। আরাফাত চমকে উঠল। রিনা এত তাড়াতাড়ি তো আসার কথা নয়। হুইলচেয়ার ঘুরিয়ে দরজা খুলল। সামনে নাদিয়া, দামি ব্যাগ, পার্লার করা মুখ, ঠোঁটে নকল হাসি। হায় আরাফাত, কেমন আছো? আরাফাতের মুখ ঠান্ডা হয়ে গেল। যে মহিলার জন্য বছরের পর বছর জান লড়িয়েছিল, আজ সেই তাকে বোঝা ভেবে ফেলে গিয়েছিল। আরাফাত জিজ্ঞেস করল, এখানে কেন? নাদিয়া ভিতরে ঢুকে সোফায় বসল আর বলল, আরাফাত, আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে এভাবে ফেলে যাওয়া উচিত হয়নি। তখন আমি খুব অস্থির ছিলাম, তাই চলে গিয়েছিলাম। আরাফাত হেসে ফেলল। অস্থির? আমি হাসপাতালে মরছিলাম আর তুমি পার্টিতে নাচছিলে। নাদিয়া থতমত খেয়ে গেল। আরাফাত, সবাইকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়, আমরা আবার শুরু করতে পারি। আরাফাত ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, আর তুমি হঠাৎ বদলে গেলে কি করে? নাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ কেউ আমাকে বলেছে যে তুমি আমার সম্পত্তি আমার নামে করে দিতে পারো, আর তুমি যদি এভাবে ভেঙে থাকো তাহলে এসব কেউ নিয়ে নেবে। এই কথাগুলো আরাফাতের হৃদয়ে ছিলে ফেলল। সে রাগে বলল, নাদিয়া, তুমি পয়সার জন্য ফিরেছ, মানবতার জন্যও নয়। নাদিয়া চেঁচিয়ে উঠল, পয়সা কেন হবে না? তোমার কাছে কোটি কোটি টাকা। আমি কি বোকা যে ছেড়ে দেব? আরাফাত মাথা নিচু করল। সে প্রথমবার এত গভীরভাবে বুঝল যে প্রেমকে সে পূজা ভেবেছিল সেটা ছিল শুধুই একটা লেনদেন। আস্তে টোকা, তারপর ধীরে দরজা খুলল। আরাফাত আর নাদিয়া দুজনেই ঘুরে তাকাল। রিনা দাঁড়িয়ে, হাতে গ্রাম থেকে আনা ছোট কাপড়ের ঝোলা, মুখে সেই নিষ্পাপ ভাব, সেই ক্লান্তি, আর চোখে আরাফাতকে দেখে জেগে ওঠা চিন্তা। নাদিয়া তাকে একটা ধমক দিয়ে বলল, ওহ, তোমাকে কে ডেকেছে? রিনা আস্তে বলল, স্যারের শরীরে চিন্তা হচ্ছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম, বাস পৌঁছতেই এখানে চলে এলাম। নাদিয়া হেসে বলল, তুমি কি করবে? এই হুইলচেয়ারওয়ালা মানুষ আমার দায়িত্ব, তুমি তোমার সীমার মধ্যে থাকো। রিনা চুপ করে রইল, কিন্তু তার কপালে রেখা গভীর হয়ে গেল। সে আরাফাতের কাছে গিয়ে বলল, স্যার, ওষুধ ঠিক সময় খেয়েছেন তো? আপনার ঠান্ডা লাগেনি তো? খেয়েছেন? তার গলায় এত সত্যি চিন্তা ছিল যে আরাফাতের গলা ভরে এলো। নাদিয়া বিরক্ত হয়ে বলল, বাহ, কাজের মহিলা এমন জিজ্ঞেস করছে যেন বউ। আর তখনই এমন কিছু হলো যার কেউ আশা করেনি। আরাফাত একটা গভীর শ্বাস নিয়ে বলল, নাদিয়া, যখন তুমি চলে গিয়েছিলে তখন এই আমার সঙ্গ নিবিয়েছিল, এই আমার রাতগুলো ধরেছিল, আমার জ্বরে জেগেছিল, আমার ব্যথায় কেঁদেছিল। আর তুমি তো আমার বেঁচে থাকার ওপরেও প্রশ্ন তুলেছিলে। নাদিয়া চেঁচিয়ে উঠল, তাহলে কি বলছো? তুমি একটা কাজের মহিলার সঙ্গে থাকবে? সে কি তোমার সমান হবে? আরাফাত চেঁচিয়ে উঠল, মানুষের সমান হয় হৃদয় দিয়ে, কাপড় বা পয়সা দিয়ে নয়। আর সত্যি বলতে কি, রিনা যা করেছে তুমি কখনো পারতে না, কারণ তার কাছে হৃদয় আছে আর তোমার কাছে শুধু খরচ। নাদিয়া পিছিয়ে গেল, তার মুখে রাগ, অবাক আর লজ্জা একসঙ্গে।
সে বলল, আরাফাত, তুমি আমাকে ছেড়ে দেবে? আমার ইমেজ খারাপ হয়ে যাবে। আরাফাত শান্ত গলায় বলল, আমার জীবন আগেই ভেঙে গিয়েছিল, এখন আমি কোনো ভাঙা সম্পর্ক আর বয়ে বেড়াবো না। নাদিয়া, বেরিয়ে যাও। নাদিয়া হতবাক হয়ে রইল। সে রাগে জিনিসপত্র ছুঁড়ে পাইলে চলে গেল। দরজা বন্ধ হল। আরাফাত হুইল চেয়ারে বসে রইল, কিন্তু রিনা তার সামনে দাঁড়িয়ে। সে কাঁদছিল। স্যার, আমার জন্য আপনার বউ চলে গেল। আরাফাত তার হাত ধরল। রিনা, বউ তো আগেই চলে গিয়েছিল, তুমি তো আমার জীবন বাঁচাতে এসেছ। রিনা চোখের জল আটকাতে পারল না। মনে কিছু গভীর, কিছু নতুন, কিছু ভয়ের মতো উঠছিল। নাদিয়া চলে যাওয়ার পর বাড়িতে এমন নিস্তব্ধতা নেমে এলো, যেন কোনো ঝড়ের পর ভাঙা শহর। আরাফাত হুইলচেয়ারে বসেছিল, কিন্তু তার মনে একটাই কথা গুঞ্জন করছিল, রিনা যা আমার জন্য করে, আমি কি তার যোগ্য? রিনা তার সামনে দাঁড়িয়েছিল। চোখে জল নিয়ে সে ধীর গলায় বলল, স্যার, আপনি আমাকে আপনার জীবনের ঝগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। লোকে কি বলবে না? আরাফাত তার হাতের ওপর হাত রেখে বলল, রিনা, মানবতা কখনো ভুল হয় না। লোকে সবসময় কিছু না কিছু বলে। রিনার চোখ ভিজে গেল। সে মেঝেতে বসে পড়ল, তার পায়ের কাছে। আমি আপনার সেবা এজন্য করিনি যে আপনি আমার পক্ষ নেবেন। আমি তো শুধু আপনার ব্যথা দেখতে পারছিলাম না। তার গলা কাঁপছিল, আর সেই মুহূর্তে আরাফাত বুঝল এই মহিলা কোনো সম্পর্কে বাঁধা পড়েছে, কিন্তু কোনো লোভ বা বাধ্যবাধকতায় নয়, শুধু মানবতায়। রিনা আরাফাতের যত্ন আরও বাড়িয়ে দিল। সকাল থেকে রাত অবধি সে তার জন্য সব করত, খাবার বানানো, ওষুধ দেওয়া, মালিশ করা, অফিসের সাহায্য করা, বাড়ি সামলানো। কিন্তু আরাফাতের শরীরে একটা নতুন সমস্যা বাড়তে লাগল। পিঠে ব্যথা এত বেড়ে গেল যে সে রাতে চেঁচিয়ে উঠত। এক রাত প্রায় ৩টায় রিনা ঘুমোচ্ছিল। হঠাৎ ভিতর থেকে আরাফাতের ব্যথার আওয়াজ এলো। আহ, দারুণ ব্যথা! রিনা দৌড়ে ভিতরে গেল, তার পিঠে হাত রাখল। পুরোটা গরম। সে ভয় পেয়ে গেল। স্যার, আপনি থামুন, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। আরাফাত হাত ধরল। না, রাতে বিরক্ত করো না, সকালে যাব। রিনার চোখে জল ছিল। সে বলল, স্যার, আমার মালিক আল্লাহ হয় না, কিন্তু আপনার ব্যথা আমার কাছে আল্লাহর চেয়ে কম নয়। আপনি আমাকে থামাতে পারবেন না। সে তৎক্ষণাৎ ৯৯৯ ফোন করল। ৫ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে নিচে এসে গেল। রিনা নিজে তাকে স্ট্রেচারে তোলার কাজে লেগে রইল। নার্স জিজ্ঞাসা করল, ম্যাডাম, এটা আপনার ফ্যামিলি? রিনা চমকে গেল, কিন্তু আরাফাত হেসে বলল, হ্যাঁ, আমার ফ্যামিলি। রিনার হৃদয়ে বিদ্যুৎ খেলে গেল। কখনো কেউ তাকে এমন সম্মান দেয়নি। এভার কেয়ার। ঢাকার এভার কেয়ারের করিডোর সবসময় ভিড়ে থাকে, কিন্তু সেই রাত ৪টায় করিডোরে শুধু দুজন মানুষ ছিল, একজন স্ট্রেচারে শুয়ে আর তার পাশে বসে একজন কাজের মহিলা। ডাক্তার বললেন, স্পাইনাল ইনজুরিতে ইনফেকশন ছড়াচ্ছে। চিকিৎসা মহার্ঘ হবে, ৬,০০০ টাকা লাগবে। আরাফাত আহ করে উঠল, আমার অ্যাকাউন্টে এত ক্যাশ নেই, কাল অফিস গিয়ে তুলব। রিনা ডাক্তারকে থামালো। ডাক্তার সাহেব, আপনি পরীক্ষা শুরু করুন, পয়সা আমি দেব। আরাফাত হতবাক হয়ে গেল। রিনা, তুমি কোথা থেকে এত পয়সা আনবে? রিনা ঝোলা থেকে পুরনো পলিথিন বের করল, তাতে ৩-৪টা খাম, ছেঁড়া, কোণ মোড়ানো। সে ডাক্তারের সামনে রাখল। এটা আমার মায়ের ওষুধের জন্য জমিয়ে রেখেছিলাম, সব জমিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম কখনো বাড়ি বানাবো, কিন্তু তার চেয়ে বেশি জরুরি আপনি। আরাফাতের চোখ থেকে জল বেরিয়ে পড়ল। রিনা, এটা আমি কি করে নেব? রিনা বলল, স্যার, আজ যদি এই পয়সা না দিই তাহলে আপনি কাল থাকবেন না, বাড়ি পরে হয়ে যাবে, মানুষ হয় না। তার এই কথাটা আরাফাতকে ভিতর থেকে নাড়িয়ে দিল। ডাক্তার চিকিৎসা শুরু করলেন। সেই রাত রিনা কুর্সিতে বসে, মাথা নিচু, হাত জোড়া, নিজের সঙ্গে কথা বলতে থাকল। হে আল্লাহ, আমার কামাইয়ের এই পয়সা কারো জীবন বাঁচিয়ে দিক, বাস এই দোয়া। সকাল প্রায় ৮টায় আরাফাতের চোখ খুলল। সে প্রথমে রিনাকে দেখল। সে তার কাছেই বসে ঘুমিয়ে পড়েছিল, মুখ ক্লান্তিতে ভরা, চোখের নিচে কালি, কিন্তু মুখে শান্তি। আরাফাত আস্তে তার হাত ধরল। রিনা জেগে উঠল। স্যার, কেমন আছেন? আরাফাতের চোখ লাল ছিল। রিনা, তুমি আমার জন্য যা করেছ তা হয়তো কোনো বউও করত না। রিনা চোখ নিচু করল। আমি কিছু করিনি স্যার, আপনার জান ওপর থেকে বেঁচেছে। না রিনা, তুমি বাঁচিয়েছ, আর আমার ভয় করছিল যদি তোমার পয়সা শেষ হয়ে যায় তাহলে আমি তোমাকে কি করে ফেরত দেব। রিনা হেসে ফেলল। স্যার, সেবার সম্পর্ক ঋণ হয় না।
আরাফাত প্রথমবার তার হাতের ওপর নিজের হাত রেখে বলল, রিনা, তুমি শুধু আমার জীবন সামলাচ্ছ না, তুমি আমার জীবন হয়ে যাচ্ছ। রিনা স্তম্ভিত হয়ে গেল, মুখ লাল হয়ে গেল। হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। স্যার, এমন বলবেন না, আমি আপনার সমান নই। আরাফাত তার চোখে চোখ রেখে বলল, সমান হয় হৃদয় দিয়ে, আর তোমার হৃদয় রিনা আমার পুরো বাড়ির চেয়ে বড়। রিনা কিছুই বলতে পারল না, চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে দুজনের জীবন বদলে গিয়েছিল। আরাফাতের ভাঙা থামল, রিনার ভয় কমল, আর দুজনেই বুঝে গেল যে এই সম্পর্কের নাম যাই হোক না কেন, এটা আল্লাহর লেখা গল্প। কিন্তু এরপর কি হবে? সমাজ কি বলবে? রহস্য ফাঁস হয়ে যাবে? আর নাদিয়া কি আবার কোনো চাল চলবে? হাসপাতালে টানা ৩ দিনের চিকিৎসার পর আরাফাতের অবস্থা আগের মতো গুরুতর রইল না, কিন্তু সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। রিনা তার জন্য প্রতি মুহূর্তে ছিল, কখনো ওষুধ আনত, কখনো কাগজপত্র সামলাত, কখনো তার কপালে হাত বুলিয়ে দিত। এই দিনগুলোতে আরাফাত একটা কথা গভীরভাবে বুঝে নিয়েছিল, কাউকে হারিয়ে তবেই বোঝা যায় কে আপন, আর ব্যথাতেই সত্যি মুখ দেখা যায়। ঢাকার ভিড়ে ভরা দুনিয়ায় যেখানে সম্পর্ক ট্রাফিক লাইটের মতো বদলে যায়, সেখানে একজন কাজের মহিলা তার জন্য রাত কাটিয়ে দিয়েছিল। হাসপাতাল থেকে ছুটি পেতেই তারা দুজনে বাড়ি ফিরল, কিন্তু এবার মেজাজ আলাদা ছিল। লোকে তাদের দেখে আস্তে আস্তে কথা বলত। লিফটে দাঁড়ানো দুজন মহিলা কানে কানে বলছিল, আরে ওই কাজের মহিলাটাই তো এখন এই স্যারের সঙ্গে থাকে। দ্বিতীয়জন হেসে বলল, এই ঢাকায় কাজের মহিলা নয়, ভাগ্য বদলে যায়। রিনা শুনল, মাথা নিচু করে নিল, তার চোখ ভিজে গেল। আরাফাত আস্তে হুইলচেয়ার ঘুরিয়ে তার দিকে তাকাল। তোমার জন্য আমি বেঁচে আছি, দুনিয়া যাই বলুক তুমি লজ্জিত হও না, তুমি এদের প্রত্যেকের চেয়ে লাখ গুণ ভালো। রিনার গলায় কথা আটকে গেল, সে শুধু আস্তে বলল, স্যার, যখন কোনো গরিব মহিলা ওপরে উঠতে শুরু করে তখন দুনিয়ার লোকের জলে, আমি অভ্যস্ত। আরাফাত তার হাত ধরল, এখন থেকে একা ন। রিনা প্রথমবার তার চোখে সোজা তাকাল, আর সেই মুহূর্তটা অসম্ভব স্বচ্ছ, অসম্ভব পবিত্র ছিল। পরের দিন সকালে দরজায় জোরে ঘণ্টি পড়ল। রিনা দরজা খুলল। সামনে নাদিয়া, মুখে রাগ, হাতে একটা ম্যাডাম টাইপ ব্যাগ, আর চোখে জ্বলন্ত আগুন। তাহলে এই তোমার নতুন জীবন, একটা কাজের মহিলা, লজ্জা করে না? নাদিয়া চেঁচালো। রিনা পিছিয়ে গেল, কিন্তু আরাফাত হুইলচেয়ার নিয়ে সামনে এলো। নাদিয়া, যে কথাগুলো তুমি বলছো সেগুলো তারই শোভা পায় যে বিবাহকে অনন্ত পার্টি ভেবেছিল। নাদিয়া চেঁচিয়ে বলল, আরাফাত, আমি তোমার বউ, এই কাজের মহিলা তোমাকে কি দিতে পারে? আরাফাত শান্ত গলায় বলল, ভালোবাসা, সম্মান, সহযোগিতা, যা তুমি কখনো দিতে পারোনি। নাদিয়া হেসে উঠল, আর যদি আমি কোর্টে গিয়ে বলি যে এ আমার স্বামীকে ফুসলাচ্ছে তাহলে? আর তখনই যা হলো তা সব বদলে দিল। রিনা সামনে এলো, সে নাদিয়ার চোখে চোখ রেখে বলল, ম্যাডাম, আমি কখনো কারো বাড়ি ভাঙিনি, আপনি চলে গিয়েছিলেন, আমি আপনার জায়গা নিইনি, আমি শুধু মানবতা নিবিয়েছি, আর সেই মানবতার জন্য আপনি আমাকে গালি দিচ্ছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই মানুষটা হৃদয় থেকে ভেঙে গিয়েছিল, আর আমি শুধু তাকে ভাঙতে বাধা দিয়েছি। তার গলায় ব্যথা ছিল, কিন্তু ভয় ছিল না। রিনা ঘুরল আর নিজের ব্যাগ তুলতে লাগল। আরাফাত তৎক্ষণাৎ তার হাত ধরল। রিনা, তুমি চলে গেলে আমি পুরোপুরি একা হয়ে যাব। আমার জীবনে এখন যদি কিছু সত্যি থাকে তাহলে সেটা তুমি। রিনার চোখে জল ছলছল করে উঠল। সে বলল, কিন্তু স্যার, লোকে কি বলবে? আরাফাতের উত্তর হৃদয় ছিঁড়ে দেওয়ার মতো ছিল। লোকে তখনও বলতো যখন আমি ভেঙে পড়ছিলাম, লোকে তখনও বলতো যখন তুমি আমাকে সামলেছিলে, লোকে তখনও বলবে যখন আমি সুখে থাকব। তাহলে একবার নিজের সুখ বেছে নিই না কেন? নাদিয়া রাগে পা ঠুকে বেরিয়ে গেল। দরজা ধড়াম করে বন্ধ। সেই শব্দের সঙ্গে তাদের ভাঙা সম্পর্কের শেষ সুতোও ছিঁড়ে গেল। সেই রাতে রিনা চুপচাপ আরাফাতের ওষুধ রেখে ভিতরে যেতে লাগল, কিন্তু আরাফাত তাকে ডাকল, রিনা, বসো। সে হেজিটেট করতে করতে এসে সামনে বসল। আরাফাত বলল, তুমি আমার জন্য তোমার মায়ের ওষুধের পয়সা দিয়ে দিয়েছ, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে গিয়েছ, নিজের গ্রাম ছেলে দিয়েছ, আর আমার প্রতিটা কষ্টকে নিজের ভেবে বেঁচে থেকেছ। রিনা চোখের জল মুছতে লাগল। আরাফাত বলল, জীবন যদি আমাকে দ্বিতীয়বার বাঁচিয়ে থাকে তাহলে আমি সেই জীবন তোমাকে দিয়ে পূর্ণ করতে চাই। তুমি কি আমার সঙ্গে থাকবে? রিনার চোখ থেকে জল পড়তে লাগল। সে কাঁপা গলায় বলল, স্যার, আমি তো শুধু একটা কাজের মহিলা। আরাফাত সামনে ঝুঁকে বলল, আমার জীবন আমার, আর আমি স্থির করে ফেলেছি। তুমি শুধু কাজের মহিলা নও, তুমি সেই মানুষ যে আমার ভাঙা হৃদয়কে আবার শ্বাস দিয়েছে।
রিনা কাঁদতে কাঁদতে তার হুইল চেয়ারের কাছে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল। রিনা চোখের জল মুছতে লাগল। আমি থাকব স্যার, আপনি যদি আমাকে নিজের যোগ্য মনে করেন তাহলে আমি আপনার জন্য পুরো জীবন দাঁড়িয়ে থাকব। সেই মুহূর্তে দুজনের চোখ থেকে জল পড়ছিল, আর সেই রাতে ঢাকার একটা ফ্ল্যাটের জানালা থেকে হালকা আলো বাইরে পড়ছিল, যেন আল্লাহ এই দৃশ্য দেখছেন। 1 বছর পর আরাফাত ধীরে ধীরে হাঁটতে শুরু করেছিল। ডাক্তারের মতে তার অর্ধেক শরীর আগের মতো হবে না, কিন্তু এখন সে নিজে হাঁটতে পারত। আর সেই 1 বছরে সে রিনাকে পড়িয়েছিল, তাকে সই করতে শিখিয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছিল, আর তার মাকে ঢাকা নিয়ে এসেছিল। লোকে এখনও কথা বলতো, কিন্তু এই জুটি এখন মজবুত ছিল। আর একদিন ঢাকারই একটা সাধারণ মসজিদের পাশের ছোট হলরুমে বিনা মেকআপ, বিনা আড়ম্বর, বিনা আত্মীয় স্বজন আরাফাত তার হাত ধরে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে রিনা, আজ আমি তোমাকে আমার জীবন দিচ্ছি। কখনো কখনো ভাঙা মানুষরাই আমাদের সেই শিক্ষা দেয় যা পড়াশোনা করা লোকেরাও বোঝে না। সম্পর্ক রক্তে নয়, সম্পর্ক হৃদয়ে গড়ে। গল্পের শেষ বাক্য শুধু এটাই বলে, অ্যাক্সিডেন্ট আরাফাতের শরীর ভেঙেছিল, কিন্তু রিনা তার জীবন জুড়ে দিয়েছিল। আর এই কারণেই মানবতা আজও সবচেয়ে বড় সম্পদ। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করুন। কমেন্টে নিজের আর নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে। আবার মিলব একটা নতুন আবেগময় গল্প নিয়ে। ততক্ষণ সুখে থাকুন, সুস্থ থাকুন আর মা বাবাকে সময় দিন।